আজ 30শে সেপ্টেম্বর, আর আজকেই কিন্তু সুপ্রিম কোর্টে আরজি করের কেসের যে হিয়ারিংটা সেটা কিন্তু হয়েছে। তো সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলসে আপডেট এসে গিয়েছে এবং আরজি কর মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ কি প্রসঙ্গ উঠে এসেছে সেই সংক্রান্ত বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেই যে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে একটু দেরিতেই যে হিয়ারিংটা সেটা শুরু হয়েছিল এবং তার সাথে সাথে এটাও আপনাদেরকে জানানো উচিত যে সুপ্রিম কোর্টে আজকে কোন কোন আইনজীবী লড়েছেন বা কোন পক্ষের হয়ে কোন কোন আইনজীবী লড়েছেন। রাজ্যের হয়ে শুনানিতে লড়েছেন আইনজীবী কপিল সিব্বল, সিবিআইয়ের হয়ে আদালতে লড়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা, নির্যাতিতার পরিবারের হয়ে লড়েছিলেন আইনজীবী বৃদ্ধা গ্রোভার ও শামীম আহমেদ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হয়ে লড়েছেন আইনজীবী ইন্দিরা জয় সিং, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের হয়ে লড়েছেন আইনজীবী করুণা নন্দী ও সব্যসাচী চট্টোপাধ্যায়, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হয়ে সওয়াল করেছেন প্রবীণ আইনজীবী মনিন্দর সিং। তো এবার আমরা মূল পর্বে ফিরে আসি যে কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে বলে দেই যে আজ কিন্তু দুপুর 2টোর সময় প্রধান বিচারপতির যে বেঞ্চ সেটা বসেছিল এবং তার আগে কিন্তু অন্য মামলার শুনানি চলেছিল। তো আজকে একটু লেটের কারণে বিকেল 4:15 নাগাদ আরজি কর মামলার শুনানির জন্য বেঞ্চ বসেছিল এবং শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা অনুরোধ জানিয়েছিলেন যে মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার শুনানির জন্য, কিন্তু সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল শুনানি পিছিয়ে দেবার আর্জি করেন, কিন্তু প্রধান বিচারপতি জানান 5 মিনিট পরে আমরা কিন্তু ফিরে আসছি। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং জানান তিনি দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চান। এরপরে বিচারপতি উঠে যান এবং 5 মিনিট পরে আবার কিন্তু বেঞ্চ বসে। নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা জানান চিঠি নিয়ে আইনজীবীর পদক্ষেপ করছে, নির্যাতিতার ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও আদালতে জানান তিনি। সে কথায় প্রধান বিচারপতি জানান আমরা এ নিয়ে আগেই নির্দেশ দিয়েছি। সলিসিটর জেনারেল তখন জানান এটি রাজ্যের দেখা উচিত, নির্দিষ্ট করে কোথায় পোস্ট হচ্ছে সেই বিষয়ে পরিবারের তরফে জানানো হলে বিষয়টি দেখা হবে। এবং তারপরে নির্যাতিতার পরিবারের আইনজীবী আরও জানান আরজি কর নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি বানানো হয়েছে, তার আর্জি এই ছবি বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। যদিও প্রধান বিচারপতি জানান এই ছবিটি বন্ধের নির্দেশ দিতে হলে শুনানির প্রয়োজন রয়েছে। তখন বৃন্দা আবেদন জানান সমাজ মাধ্যমে নজরদারি চালানোর জন্য নোডাল অফিসার নিয়োগ করা হোক, নির্যাতিতার ছবিসহ তথ্য দেখলে তা মুছে ফেলার জন্য এই নিয়োগের আর্জি জানান তিনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানান যে আরজি করের ঘটনার তদন্ত প্রক্রিয়া কতদূর এগোলো এবং তারপরে সিবিআইয়ের থেকে স্ট্যাটাস রিপোর্ট চাইলেন প্রধান বিচারপতি। আইনজীবী মহেশ জেঠমালানি সুপ্রিম কোর্টে জানান কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে FIR করতে চেয়ে মামলা দায়ের হয়েছে। এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় হাইকোর্টে শুনানি হয়নি। এই বিষয়ে হাইকোর্ট শুনতে পারবে কিনা সে বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে জানতে চান আইনজীবী। সিবিআইয়ের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের মন্তব্যে সিবিআই তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। প্রধান বিচারপতি ওই স্ট্যাটাস রিপোর্ট দেখে কিন্তু এই মন্তব্যটা করেছেন এবং তারা তদন্ত চালিয়ে নিয়ে যাক সেটাও কিন্তু প্রধান বিচারপতি জানিয়েছেন। রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি জানান চোখে গুরুতর আঘাত লেগেছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। ঘুমন্ত অবস্থায় কিভাবে এটি হলো, যদিও সলিসিটর জেনারেল জানান চশমা খুলে না রাখার জন্য সেটি হয়েছে। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজির অভিযোগ তোলেন হাসপাতালে জাল ওষুধের একটি চক্র চলছে। 2003 সালে চন্দন সেন নামে এক চিকিৎসক মারা গিয়েছিলেন বলেও আদালতে জানান এডুলজি। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং আদালতে বলেন এটা সাধারণ খুন ও ধর্ষণের ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। আমাদের কাছে 4 জনের নাম রয়েছে, 2 জনের নাম আমরা সিবিআইকে দিয়েছি। এই 4 জন অকুস্থলে ছিলেন। পাশাপাশি তদন্তের আওতায় আসা হাসপাতালের 7 জনকে আপাতত সাসপেন্ড করারও দাবি জানান তিনি। ইন্দিরার যুক্তি তারা এখনও হাসপাতালে কাজ করছেন এবং তারা প্রভাব খাটাতে পারেন। একই আর্জি জানান জয়েন্ট
প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর আইনজীবী করুণানন্দীও। তিনি বলেন, যেহেতু দুর্নীতি তদন্ত করছে সিবিআই, তাই তদন্তের স্বার্থে কয়েকজন প্রভাবশালীকে সাসপেন্ড করা হোক। তারপরে কারা তদন্তের অধীনে রয়েছে সেই নামের তালিকা আদালতে জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তখন রাজ্যের আইনজীবী জানান 5 জনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। কোন 5 জনকে সাসপেন্ড করা হয়েছে সেই নামের তালিকাও জানতে চান প্রধান বিচারপতি। রাজ্যের তরফেও আদালতে আশ্বাস করা হয়, তদন্তকারী সংস্থার নামে তালিকা দিলে পদক্ষেপ করা হবে। রাজ্যের আইনজীবী জানান, কেউ যত প্রভাবশালী হন, সিবিআই তাদের নামের তালিকা দিলে পদক্ষেপ করা হবে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। প্রধান বিচারপতির নির্দেশ, তদন্তের আওতাধীন রয়েছেন এমন ব্যক্তিদের নাম সিবিআই রাজ্যকে দিলে পদক্ষেপ করতে হবে। রাজ্যকে আইন মেনে পদক্ষেপ করতে হবে। সিসিটিভি বসানোর কাজ কতদূর এগিয়েছে তা রাজ্যের আইনজীবী থেকে জানতে চান প্রধান বিচারপতি। রাজ্য জানিয়েছেন তাতে আরও কিছু সময় লাগবে। 10ই সেপ্টেম্বরের মধ্যে সিসিটিভি বসানোর কাজ হয়ে যাবে বলে আশ্বাস করেন তিনি। আইনজীবী জানান, রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে কাজ কিছুটা থমকে গিয়েছে। রাজ্যের আইনজীবী জানান, 15ই অক্টোবর থেকে 28টি হাসপাতালে সিসিটিভি বসানো এবং শৌচাগার নির্মাণ ও সংস্কারের কাজ হয়ে যাবে। সেই কথা শুনে প্রধান বিচারপতি নির্দেশ দেন, রাজ্যকে নির্দিষ্ট করতে হবে যাতে 31শে অক্টোবরের মধ্যে কাজ সম্পূর্ণ হয়। রাজ্য আরও জানিয়েছেন, আরজিকর হাসপাতালে ডিউটি রুমের টেন্ডার হওয়ার পরে কাজ থমকে রয়েছে। সিবিআই ছাড়পত্র দিলে কাজ শুরু হয়ে যাবে। যদিও তখন সিবিআই জানান, ঘটনার পরে 5 দিন কাজ হয়েছে, এখন আর আমাদের আপত্তি থাকবে কেন? তো বুঝতে পারছেন এখানে কি বলা হয়েছে, যে ঘটনার 5 দিন যখন সিবিআই তদন্তবার নেইনি তখন কিন্তু কাজ হয়েছিল, ভাঙাভাঙি হয়েছিল, সেটা আপনারা দেখেছিলেন। এবার এখন সিবিআইয়ের তরফ থেকে বলা হচ্ছে যে 5 দিনে কোনো বাধা হয়নি, সেই 5 দিন কাজ হয়েছে, কিন্তু এখন আমাদের কিসের আপত্তি? এবং তারপরে রাজ্যের তরফে জানানো হয়, জুনিয়র ডাক্তাররা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন, বহির্বিভাগ ও অন্য ক্ষেত্রে পরিষেবা দিচ্ছেন না তারা। যদিও তাতে আপত্তি জানান জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি বলেন, এটি ঠিক নয়, প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে। তখন প্রধান বিচারপতি জানতে চান, কেন শুধু প্রয়োজনীয় পরিষেবার কথা বলা হচ্ছে? তাহলে কি সব ডাক্তার সব ডিউটি করছেন না? ইন্দিরা জানান, জুনিয়র ডাক্তারেরা জরুরি পরিষেবায় রয়েছেন। জরুরি পরিষেবার মধ্যে ওপিডি ও আইপিডি উভয়ই পড়ে। যদিও প্রধান বিচারপতির মন্তব্য, হাসপাতালে বহির্বিভাগ ও অন্য ক্ষেত্রগুলি সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবার কাজ করবেন জুনিয়র ডাক্তারেরা। রাজ্যের আইনজীবী আরও জানান, হাসপাতালে বেড না দেওয়ার জন্য এক রোগীর মৃত্যু হয়েছে। কোনো ডাক্তার চিকিৎসার জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ জানান তিনি। যদিও ডাক্তারদের আইনজীবী করুণানন্দী এই অভিযোগ অস্বীকার করেন। এই তথ্য সঠিক নয় বলেই জানান তিনি। সলিসিটর জেনারেলকে প্রধান বিচারপতি জানান, আগামী শুনানিতে টাস্কফোর্সের কাছ থেকে রিপোর্ট নেবে আদালত। তবে সেই টাস্কফোর্সে পশ্চিমবঙ্গের কারো নাম নেই। সেই বিষয়ে আদালতের নজর আনেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা। কমপক্ষে একজন প্রতিনিধি যাতে রাজ্য থেকে থাকে সেই অনুরোধ জানান তিনি। ইন্দিরার মন্তব্যের সঙ্গে সহমত প্রধান বিচারপতিও টাস্কফোর্সের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য ইন্দিরাকে জানান তিনি। এবং তাছাড়াও এই যে প্রসঙ্গটা আপনাদেরকে বললাম, যে চশমার ক্ষেত্রটা কিন্তু উঠে এসেছিল, প্রধান বিচারপতি সেটা বলেছিলেন। তাহলে এই যে শুনানিটা হলো, এখানে কিন্তু বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে এবং তার সাথে সাথে যে টাস্কফোর্স গঠন করা হয়েছিল এবং সেখানে একজন রাজ্যের একজন অধিকর্তা তাকে নিয়োগ করার কথা কিন্তু বলা হয়েছে। এবং তার সাথে সাথে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 14ই অক্টোবর এবং ওই দিনই কিন্তু জমা করতে বলা হয়েছে তথ্যগুলি সম্পূর্ণ, যেগুলো চাওয়া হয়েছে আপনাদেরকে, যেগুলো আমরা বিস্তারিতভাবে জানালাম। এবং তার সাথে সাথে যে ছবিগুলো, নির্যাতিতার যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে, সেগুলো কিভাবে মুছে ফেলা যায় বা সেগুলো কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং সেটা কিন্তু বলা হয়েছে, সলিসিটর জেনারেল তখন কিন্তু জানিয়েছিলেন যে এটি রাজ্যের দেখা উচিত। আর আরজিকর নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি বানানো হয়েছে বলে প্রধান বিচারপতির বেঞ্চে জানান আইনজীবী বৃন্দা গ্রোভার।
সেই ছবির মুক্তি আটকানোর আর্জি জানান তিনি। যদিও প্রধান বিচারপতি জানান এই ছবিটি বন্ধের নির্দেশ দিতে হলে শুনানির প্রয়োজন রয়েছে, অর্থাৎ ছবি যদি বন্ধ করতে হয় তাহলে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ ছবিতে কী কী দেখানো হয়েছে বা কিভাবে ছবিটা প্রতিস্থাপন করা হয়েছে সেগুলো কিন্তু শুনানির প্রয়োজন। সেখানে কিন্তু জানানো হয়েছে প্রধান বিচারপতির তরফ থেকে। এবং সমাজ মাধ্যমে নজরদারি চালানোর জন্য নোডাল অফিসার নিয়োগ করার কথা উল্লেখ করেছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। আইনজীবী মহেশ জেঠমালানি সুপ্রিম কোর্টে সওয়াল করেন কেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে না। তিনি সাংবাদিক সম্মেলনে নির্যাতিতার নাম প্রকাশ করেছিলেন। তো এইসব ঘটনা কিন্তু উঠে এসেছে আজকে যে হিয়ারিংটা ছিল। তো পরবর্তী শুনানিতে কি জানানো হয় এবং জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে কি বলা হচ্ছে এবং তারা কি পদক্ষেপ করবে, তো সেটাও আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। তো অবশ্যই সেটা জানার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।